তারপর তারপর মূর্তিটা ঝড়ের মতো ছুটে এলো। তারপর খুব সহজেই এই উঁচু ফাটকটা এক লাফে পার হলো। সঙ্গে সঙ্গে অন্ধকার যেন তাকে গ্রাস করে ফেলল। পথের উপরে শুনলাম কেবল ধূপধাপ শব্দ আর সিংহের গর্জন। ভয়ে অজ্ঞানের মতো হয়ে আমি কাঁপতে কাঁপতে বারান্দার উপর বসে পড়লাম। দেখ, যত সব বাজে কথা। ফটকের চেয়ে উঁচু মানুষ দানব, তাও আবার সিংহের গর্জন। সিংহের গর্জন আপনিও শুনেছেন, আমরাও শুনেছি। আর পথের উপরে সে প্রকাণ্ড পদচিহ্ন কি আমরাও দেখিনি? বেশ, চলুন চলুন, আর দেরি নয়, এবারে বাড়ির ভেতর বরং ঢোকা যাক। নেমেছে শহর জুড়ে নিঃশব্দ কলকাতা, ছায়ার ভেতর লুকিয়ে আছে অজানা বারতা। গলির শেষে ফিস ফিস করে অন্ধকারের ডাক, কে যেন বলে সত্য খুঁজে নাও, খুলে দাও সব ফাঁক। ভীষণ জাগে চোখে তার আগুন, রহস্য ভাঙার নেশা তার রক্তে আজও ধুম। পদচিহ্নে লুকিয়ে আছে শত গোপন কথা, একটি সূত্রেই খুলবে আজ অন্ধকারের ব্যথা। ঘড়ির কাঁটা থেমে যায়, নিঃশ্বাস হয় ধীর, মিথ্যার মুখোশ খুলে দেয় সত্যের তীর। শেষে ভোরের আলোয় শহর জেগে ওঠে আবার, বিভীষণের জাগরণে মুছে যায় অন্ধকার। প্রবোধবাবু, আপনি ফোনে শুনেছিলেন 10 নম্বর বাড়িতে ডাকাত পড়েছে, কিন্তু এখানে ডাকাতের কোনো কেউ কথা বললো না কিন্তু। ঠিক কথা। ও সুদর্শন বাবু, বলি মস্ত বড় নরদানবের কথাটা চেপে যান। আদালতে ও কথা তুললে হাকিম আপনাকে পাগলা গারদে পাঠিয়ে দেবে। আসল ব্যাপারটা ভাঙুন দেখি। এখানে কজন ডাকাত হানা দিয়েছিল? ডাকাত? কোনো ডাকাতের সারাবা দেখা আমি পাইনি। লুকোবেন না দাদা, খুলেই বলুন না। না মশাই, ডাকাতের কথা আমি জানি না। এই, এখানে কি আর কেউ ডাকাত দেখেছে? ভিড়ের কেউ বলল না হ্যাঁ। চলুন তবে বাড়ির ভেতরে। একজন কনস্টেবল লোহার রেলিং টপকে বাগানের ভিতরে গেল। ফটকের ভেতর থেকে তালা লাগানো ছিল। তালা ভেঙে ফটক খোলা হলো। প্রথমেই বাগানের মধ্যে দারোয়ানের যে মৃতদেহটা পড়েছিল, সকলে তার কাছে গিয়ে দাঁড়ালো। মৃতদেহের অবস্থা দেখলে শিউরে ওঠে সর্বাঙ্গ। মাথার বেশিরভাগ উড়ে গিয়েছে, ঘাড়টা ভেঙে একদিকে লটকে পড়েছে। দেহের চারিদিকে ছড়িয়ে পড়ে আছে মাংস, খুলি ও মস্তিষ্কের রক্তাক্ত টুকরো। দেখেছেন, এখানেও অস্ত্র ব্যবহার করা হয়নি। একে একবার মাত্র প্রচণ্ড তীক্ষ্ণ আঘাত করা হয়েছে। কিন্তু কিসের আঘাত? আমার বিশ্বাস বড় বড় নখলা থাবার। খাবার? গাঁজার ধোঁয়া আপনার মাথায় ঢুকেছে নাকি? আপনিও ভাবছেন এখানে সিংহ টিংহ কিছু এসে পড়েছিল? সিংহটা শুনেছি বটে, কিন্তু সিংহ আমি দেখিনি। এই লোকটা যে সিংহেরই থাবায় মরেছে এমন কথা আমি জোর করে বলছি না, তবে এর মৃত্যুর কারণ যে কোনো বিষম বলবান জন্তুর নখযুক্ত থাবা, সে বিষয়ে আমার সন্দেহ নেই। ভূপতি জবাব না দিয়ে বাড়ির দিকে এগিয়ে চললেন। বাড়ি একেবারে স্তব্ধ। কোথাও একটিমাত্র আলো জ্বলছে না। আলো জ্বালবার জন্য পাহারাওয়ালাদের নিয়ে অতীত বাড়ির ভিতরে গিয়ে ঢুকল। আর এদিকে এত রাতে ঘুম ভাঙানোর জন্য ভূপতি অদৃশ্য ডাকাতদের উদ্দেশ্যে
বাছা বাছা গালাগালি বৃষ্টি করতে লাগলেন। ভাই হেমন্ত, আজকে সব ব্যাপারটাই কেমন অদ্ভুত বলে মনে হচ্ছে না? কেবল অদ্ভুত নয়, অপার্থিব। বাড়ির কেউ ফোনে পুলিশ ডেকে বলছে এখানে ডাকাত পড়েছে। পাড়ার কেউ কিন্তু ডাকাতদের দেখেনি। প্রত্যক্ষদর্শীদের মতে এখানে কোনো অমানসিক দানবের আবির্ভাব হয়েছিল। আমরা কিছু দেখিনি বটে, কিন্তু যে অট্টহাসি আর গর্জন শুনেছি আর যে অদ্ভুত দেহের ধাক্কা খেয়েছি, দুঃস্বপ্নই তা স্বাভাবিক। সত্য কথা বলতে কি রবিন, আমি কিছুই বুঝতে পারছি না। আমার মাথাও দস্যুর মধ্যে গুলিয়ে গিয়েছে। বাড়ির ভিতরে ভীত ও বিস্মিত কণ্ঠে সাড়া জাগল। স্যার স্যার, শিগগির আসুন। মানে শিগগির যাবো কিরকম? না না বাবা, আমি শিগগির যাবো না। আগে কি হয়েছে বলো। স্যার, ভয়ঙ্কর ব্যাপার। সেই সিঙ্গি বেটা এখনো বাড়ির ভেতরে আছে? যাও কতি, দৌড়ে যাও, শিগগির ফোন করে দাও। সেপাই আসুক, বন্দুক আনুক, একটা মেশিন গান আনলেও মন্দ হয় না। হেমন্তবাবু, রবীনবাবু, পালিয়ে আসুন মশাই, পালিয়ে আসুন। পালাবেন না স্যার, পালাবেন না। সিঙ্গি থেকে কিচ্ছু নেই, খালি লাশ। লাশ? মানে? আগে হ্যাঁ স্যার, লাশ, খালি লাশ। লাশের পর লাশ। বাড়ির উঠোনে লাশ, সিঁড়িতে লাশ, দালানে লাশ, ঘরে লাশ, বাড়ি ময় লাশ। ভীষণ হত্যাকাণ্ড, একটা লোকও বেঁচে নেই। ও হেমন্তবাবু, এখন উপায়? কিসের উপায়? আমার ভগ্নদূত কি খবর এনেছে শুনলেন তো? বাড়িময় লাশ, খালি লাশ। এত লাশ আমি একলা সামলাতে পারবো কেন? বড় সাহেবকে খবর পাঠাবো নাকি? না, আগে নিজেরাই গিয়ে দেখি না ব্যাপারটা কি। ধুর, ঝাড়ু মারি পুলিশের কাজে। এখন পৃথিবীর সমস্ত ভদ্রলোক দুগ্ধ ফেননিব শয্যায় শুয়ে সুখ স্বপ্ন দেখছে, আর আমাদের কি না মুগ্ধ ফরাসের মতো মরার গাদা ঘেটে মরতে হবে? বাবা পতিত, তুমি দুই চক্ষু উন্মিলন করে আর একবার চারিদিক ভালো করে দেখে এসো তো। কে জানে সিঙ্গি বেটা কোন আনাচে কানাচে কোথায় ঘুপটি মেরে বসে আছে। শেষটা লাশ দেখতে গিয়ে কি নিজেদেরকেই লাশ হয়ে বেরোতে হবে নাকি? না স্যার, আমি খুব ভালো করে দেখেছি। সিঙ্গি ফিঙ্গি কিচ্ছু নেই, খালি লাশ। আমি গুনে দেখেছি, সব শুদ্ধ 19টা। ওরে বাপরে বাপ, 19টা! ডাকাতের দল তাহলে রীতিমতো ভারী ছিল বলো। বাড়ির ভেতরে 19টা, বাগানে একটা, আর রাস্তায় একটা। কি সর্বনাশ, কি সর্বনাশ! এক রাত্রে এক জায়গায় 21টা খুন। আমার যে রীতিমতো হৃদকম্প হচ্ছে। আসুন ভূপতিবাবু, আর সময় নষ্ট করবেন না কিন্তু। বাড়ির মধ্যে ঢুকে যে বীভৎস দৃশ্য দেখা গেল, এখানে তার বিস্তর বর্ণনা দিতে চাই না। পতিত একটুও অত্যক্তি করেনি। বাড়ির সর্বত্র, ঘরে, দালানে, সোপানে, উঠানে বইছে যে রক্তগঙ্গার ঢেউ। কোথাও দারোয়ানের, কোথাও দাস বা দাসীর, এবং কোথাও বা পড়ে আছে বাড়ির অন্যান্য লোকেদের মৃতদেহ। প্রত্যেক দেহই ভয়াবহ রূপে ক্ষত বিক্ষত, এবং অনেক দেহের মুন্ডের চিহ্ন মাত্র বর্তমান নেই। এতকাল এ লাইনে আছি, কিন্তু এমন অভাবনীয় ব্যাপার কখনো দেখিনি বাপু, কখনো শুনিও নি। ত্রিতলের একটি ঘরে ঢুকে আবার যা দেখা গেল, তার চেয়ে ভয়ঙ্কর দৃশ্য কল্পনাও করা যায় না। ঘরের মেঝেই এমন জায়গা নেই যেখান দিয়ে বইছে না রক্তের প্রবাহ। কেবল কি মেঝেই, দেওয়ালের, এমনকি ছাদের গায়ে গিয়ে লেগেছে রক্তের ফিনকি, এবং গৃহতলে এখানে ওখানে ছড়িয়ে পড়ে রয়েছে মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ। কোথাও হাত, কোথাও পা, কোথাও দেহের ভিন্ন অংশ, এবং কোথাও ছিন্ন বিচ্ছিন্ন মুন্ড। চেনবারও জোর নেই সেটা মানুষের মুন্ড কিনা। আমার গা কেমন করছে, আমি চললুম। আমার দেহ সুস্থ নয়, কিন্তু পালালে চলবে না ভাই। এই নৃশংস হত্যাকারীকে ধরতেই হবে। ঘরের মেঝের উপরে পড়েছিল টেলিফোনের তার ছেঁড়া রিসিভারটা।
সেটা তুলে নিয়ে ভূপতি বললেন, যার খণ্ডদেহ এখানে পড়ে রয়েছে তিনিই বোধহয় ফোনে থানায় খবর পাঠিয়েছিলেন। আর তিনি ফোন ছাড়াবার আগেই হত্যাকারী এসে তাকে আক্রমণ করেছিল। এটা অবনীবাবুর শোয়ার ঘর। বলেন কি মশাই, তাহলে এগুলো কি অবনীবাবুরই দেহের অংশ নাকি? খুব সম্ভব তাই। বোঝাই যাচ্ছে অবনীবাবুর ওপরেই হত্যাকারীর আক্রোশ ছিল বেশি। সেটাকে কেবল হত্যা করেনি, তার দেহকে খণ্ড খণ্ড করে ফেলেছে। লক্ষ্য করে দেখুন, এখানেও কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন দাঁতে কামড়ে আর থাবা মেরে ছিঁড়ে ফেলা হয়েছে। আবার ওই দিকে দেখুন, রক্তের উপরে সেই এক হাতেরও চেয়ে লম্বা পায়ের ছাপ। ভূপতি অনেকক্ষণ আগে থেকেই মনে মনে ভড়কে গিয়েছিলেন, কেবল মুখে কিছুই ভাঙেননি। কিন্তু এবারে আর সামলাতে পারলেন না। একখানা চেয়ারের উপরে ধপাস করে বসে পড়ে প্রায় কাঁদো কাঁদো গলায় বললেন, ভাই হেমন্ত বাবু, এ কি সর্বনেশে মামলা আমাদের হাতে পড়লো? ঠিক সেই সময় বাইরের দালান থেকে পতিত ভয়ার্ত স্বরে বলল, স্যার, শিগগির আসুন। একই সঙ্গে ভূপতির মুখ, চোখ, ভুরু ভুঁড়ি, হাত পা সব চমকে উঠল। লাফ মেরে দাঁড়িয়ে তিনি বললেন, এই সেরেছে রে, দরজা বন্ধ করে দিন, দরজাটা বন্ধ করে দিন। দরজা বন্ধ করবো কেন? আরে মশাই, আগে দরজাটা বন্ধ করুন না, পতিত নিশ্চয়ই সেই সিংড়িটাকে দেখেছে। শুনেই সুদর্শন রক্তময় মেঝের উপরে ঝাঁপ খেয়ে হামাগুড়ি দিয়ে খাটের তলায় সরাত করে ঢুকে পড়ল। সিঙ্গি পিঙ্গি কিচ্ছু নয় স্যার। সিঙ্গির দেখা পেলে আমি কি আর এখানে থাকি? আমি কি তেমনই গাঁচা ছেলে স্যার? বুকের উপরে হাত দিয়ে বুকের ধুকপুকুনি বন্ধ করবার চেষ্টা করে ভূপতি বললেন, সিংহি বেটা নয়? হ্যাঁ, বাঁচলুম। পতিত, তোমাকে আগে থাকতে বলে রাখছি, ফের যদি তুমি শিগগির আসুন বলে হঠাৎ চেঁচিয়ে ওঠো, তাহলে আমি তোমার নামে রিপোর্ট করব। শিগগির আসুন। না, আমি শিগগির যাব না। তাহলে স্যার আপনি ধীরে ধীরেই একবার এদিকে এলে ভালো হয়। কেন, ওদিকে আবার কি মাথা মুন্ডু আছে? মাথা মুন্ডু কিচ্ছু নয় স্যার, খালি একখানা হাত। হাত? হাত মানে? হাত মানে একখানা অত্যাশ্চর্য হাত। হাত আবার অত্যাশ্চর্য? না পতিত, তুমি আমাকে জ্বালালে দেখছি। চলুন হেমন্তবাবু, পতিত বাবুর হুকুম, অত্যাশ্চর্য হাত দেখতে হবে। কিন্তু দালানে এসে পতিতের আঙুলি নির্দেশে দেওয়ালের উপর দিকে তাকিয়ে সত্য সত্যই ভূপতির চক্ষু স্থির হয়ে গেল। মাটি থেকে প্রায় 14-15 ফুট উঁচুতে দেওয়ালের গায়ে রয়েছে একখানা প্রকাণ্ড রক্তমাখা করতলের ছাপ। সে হাতখানা সাধারণ মানুষের হাতের চেয়ে প্রায় 2.5 গুণ বড়। কপালের ঘাম মুছতে মুছতে ভূপতি ভয় ভয় কেবল বললেন, বাপ রে! যে দেহের ওই হাত, সেই দেহটা কত উঁচু কল্পনা করতে পারেন ভূপতিবাবু? না না বাবা, এইসব দেখে শুনে আমি আমার কল্পনা শক্তি একেবারে হারিয়ে ফেলেছি। এখন কি আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে? না বলবার শক্তি আমার নেই। হাতের আঙুলগুলো ডগার দিকে তাকিয়ে দেখুন, প্রত্যেক আঙুলের ডগায় একটা করে রক্তের আঁচড়ের মতো রেখা রয়েছে, দেখেছেন? রেখাগুলোর প্রত্যেকটাও প্রায় 2 ইঞ্চি লম্বা। দেখছি বটে, কিন্তু কি ওগুলো? নখের দাগ। বাস রে বাস! আক্কেল গুরুং বলে একটা কথা শুনেছি, আজ তার মর্ম বুঝতে পারলুম। কিন্তু বাড়িতে ডাকাত পড়েছে বলে ফোন করা হয়েছিল, তাদের তো কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না। মশাই, যা দেখছি তাই কি যথেষ্ট নয়? এর পরেও ডাকাতদের চিহ্ন দেখতে চান? মানে বোঝার ওপর শাকের আঁটি? কিন্তু ও কথা বলে ফোন করা হয়েছিল কেন, সেটাও তো জানা দরকার। এই প্রশ্নের জবাব যিনি দিতেন, তিনি এখন পরলোকে। আমার কি সন্দেহ হচ্ছে জানেন? অবনীবাবু হয়তো নিজেই জানতেন না কে তাকে আক্রমণ করতে আসছে।
নিচের তলায় দুমদাম দরজা ভাঙার শব্দ, লোকজনের আর্তনাদ, চিৎকার, হুটোপুটি, একটা অজানা ভৈরব হুঙ্কার শুনে তিনি বোধহয় ভেবেছিলেন বাড়িতে ডাকাত পড়েছে। অসম্ভব নয়। আর একটা ব্যাপার লক্ষ্য করবার মতো, হত্যাকারী বাড়ির সব লোককে বধ করেছে, সাক্ষ্য দিতে পারে এমন একজন লোকও রেখে যায়নি। তবুও আমরা যে কিছু কিছু অনুমান করতে পেরেছি, সে সবই দৈবের কৃপা। আমি আর একটা জিনিস লক্ষ্য করেছি, হত্যাকারী দরজা ভেঙেছে, হত্যার পর হত্যা করেছে, কিন্তু কোনো দেরাজ, আলমারি বা সিন্ধুকে হাত দেয়নি। এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য যদি চুরি না হয় তবে আর কি হতে পারে? খুনের তো কত রকমই কারণ থাকতে পারে। ঈর্ষা, ব্যক্তিগত শত্রুতা, প্রতিহিংসা, গৃহবিবাদ। দুদিন পরেই কোনো না কোনো সূত্র আশা করি পাওয়া যাবেই। আমার বিশ্বাস কোনো রকম সূত্র পাওয়া যাবে না। ঈর্ষা, ব্যক্তিগত শত্রুতা, প্রতিহিংসা, গৃহবিবাদ এসবের সঙ্গে থাকে মানুষের যোগাযোগ। কিন্তু আজকের এই আশ্চর্য হত্যাকাণ্ডের ভেতরে মানুষের হাত আমি কোথাও দেখতে পাচ্ছি না। ঠিক বলেছেন রবীনবাবু, ওই হাত আর ওই পা, এ কি মানুষের হাত পা? বড় ভাবনায় পড়ে গেলুম মশাই। আমি এখন কি রিপোর্টে লিখি বলুন তো? কেন? যা দেখলেন আর যা শুনলেন তাই লিখবেন? বিলক্ষণ, ভারী পরামর্শ দিলেন তো। আমি যদি রিপোর্টে লিখি 10 নম্বর কানাইবাবু লেনে এমন একজন হত্যাকারী এসেছিল যার দেহ হাতির চেয়ে উঁচু, হাত হচ্ছে এক হাতের চেয়ে বড়, আর পা হচ্ছে 18-19 ইঞ্চি লম্বা, চিৎকার করে সে সিংহের কণ্ঠস্বরে আর হাস্য করে মানুষের মতো, আর লাভ মেরে উঠতে পারে একতলা ছাদে, তাহলে কাল কি আমার চাকরি থাকবে? রিপোর্ট লিখবো না ছাই লিখবো? স্যার, মরছি নিজের জ্বালায়, আর প্রতি তুমি আবার সবসময় স্যার স্যার করো কেন বলো তো বাপু? স্যার, সুদর্শন বাবুর কথাই ঠিক। মানে? এখানে এক উন্মত্ত প্রেতাত্মার আবির্ভাব হয়েছিল। তুমিও আমাকে রিপোর্টে ওই কথাই লিখতে বলো নাকি? স্যার, অনেক রকম প্রেতাত্মার গল্প শুনেছি, তারা কেবল মাঝে মাঝে মানুষকে ভয় দেখিয়েই খুশি হয়। কিন্তু আজকের এই প্রেতাত্মাটা উন্মত্ত না হলে। তোমার মূল্যবান উপদেশ আমি শুনতে চাই না। দেখবেন স্যার, দেখবেন, এ খুনের কিনারা করা পুলিশের কর্ম নয়। শেষ পর্যন্ত রোজা যদি ডাকতে না হয়, আমি নাকে খত দেব। পরের দিনের সকালবেলার কথা। প্রভাতী চা পান শান হয়েছে। মধু বেয়ারা চায়ের ট্রে নিয়ে গেল। ইজি চেয়ারের উপরে আড় হয়ে পড়ে হেমন্ত খবরের কাগজখানা টেনে নিল। রবিন বলল, খবরের কাগজের ভিতরে একটু পরে ডুব দিও, আগে একটা জিজ্ঞাসার জবাব দাও দেখি। মোল্লার দৌড় তো ওই মসজিদ পর্যন্ত। তোমার জিজ্ঞাসাও নিশ্চয়ই কালকের ঘটনাক্ষেত্রের বাইরে গিয়ে দৌড়তে পারবে না, কি বলো? না, তোমার মনে কি এরই মধ্যে কালকের ঘটনাক্ষেত্রের বাইরে যেতে পেরেছে? সেটা কি স্বাভাবিক? স্বাভাবিক নয় জানি, তাই তো একটা কথা জিজ্ঞাসা করতে চাই। ধান্দা হাজির। ঠাট্টা নয় হেমন্ত, কাল যে ঘটনাগুলো ঘটেছে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতুম না। আমিও না। কাল যেন আমাদের ঘাড়ে চেপেছিল আরব্য উপন্যাসে কথিত এক আজগুবি রাত্রি। আলাদিনের দেখা পাইনি বটে, কিন্তু তার বন্ধু দৈত্যের পদধ্বনি আমরা শুনেছি। আলাদিনের দৈত্য কিন্তু নরহত্যা করতো না। আলাদিনের হুকুম পেলেই করতে পারত। কিন্তু এখানে আলাদিন কোথায়? আলাদিন আছে বলেই আমাদের বিশ্বাস। আমি এই আধুনিক আলাদিনকে আবিষ্কার করতে পারলে সুখী হব রবিন। কোথায় তাকে পাবে বলে সন্দেহ করো? ওই একদল সন্ন্যাসীর মধ্যে। হেমন্ত, অবনীবাবুর মৃত্যুর আগের দিন যে সন্ন্যাসী গুরু ভাইদের সঙ্গে তার ঝগড়া হয়েছিল, তুমি কি তাদেরই সন্দেহ করো? অল্প বিস্তার করি বই কি। তাদের ঠিকানা তুমি জানো না।
আরে রবিন, এবার তুই বোকার মতো কথা কইলে। মাত্র একজন অজানা খুনি চুপিসারে কাজ ছেড়ে পালিয়ে গিয়েও ধরা পড়ে, একদল সন্ন্যাসীর সন্ধান করে কি যে শক্ত কথা? কিন্তু খুনের রাতে সন্ন্যাসীদের কেউ দেখেনি, আর ঘটনাক্ষেত্রেও তাদের উপস্থিতির কোনো প্রমাণ নেই। মানি, আমিও জানি সন্ন্যাসীদের সন্ধান পেলে খুনি ধরা পড়বে না, কিন্তু আমার সন্দেহ হচ্ছে সন্ন্যাসীদের সঙ্গে খুনের নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। সন্দেহের কারণ? কারণ খুব স্পষ্ট বা মস্ত নয়। তবুও প্রথমত, সন্ন্যাসীদের সঙ্গে ঝগড়ার পরের দিনই এই হত্যাকাণ্ড হলো কেন? দ্বিতীয়ত, অবনীবাবু থানায় ফোন করে আমার বাড়িতে ডাকাত পড়েছে বলেছিলেন কেন? তোমার দ্বিতীয় প্রশ্নের কোনো মানে হয় না। হয়, নিচের তলায় হট্টগোল মারামারি শুনেই অবনীবাবু ভেবেছিলেন তার বাড়িতে ডাকাত পড়েছে। হঠাৎ তার এই রকম ভাবার কারণ কি? আগের দিনে সন্ন্যাসীদের সঙ্গে তার ঝগড়া হয়েছে, হয়তো তিনি এই রকম আক্রমণেরই আশঙ্কা করেছিলেন। হতে পারে, কিন্তু তার সে আশঙ্কা অমূলক। সন্ন্যাসীরা তার বাড়ি আক্রমণ করেনি। ঘটনাক্ষেত্রে যার সারা দেখা আর চিহ্ন পাওয়া গেছে সে যাই হোক সন্ন্যাসী নয়। হত্যাকারী যে সন্ন্যাসী এ কথা আমিও বলছি না। আমার বক্তব্য হচ্ছে অবনীবাবু হয়তো সন্দেহ করেছি তার উপর চোটে একদল সন্ন্যাসী তাকে আক্রমণ করতে এসেছে। আমার অনুমান ঠিক হলে দেখা দরকার কেন তার মনে এমন সন্দেহ হয়, কেনই বা তার সঙ্গে সন্ন্যাসীদের ঝগড়া হয়েছিল। সুদর্শনবাবুর মুখে শুনলে তো অন্য অন্যবারে সন্ন্যাসীরা অবনীবাবুর বাড়িতে 10-15 দিন না কাটিয়ে যায় না, এবারে কেন তারা এসেই চলে গেল? তারা কি যথার্থ সাধু নয়? তাই কি অবনীবাবু তাদের বিদায় করে দিয়েছিলেন? আমি এই সব প্রশ্নেরই উত্তর চাই লবিন। তার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সন্ন্যাসীদের সঙ্গে ঝগড়ার পরের দিনেই অবনীবাবু খুন হলেন কেন? তোমার কথা শুনে এইবারে বুঝেছি, খুনের কিনারা হোক বা না হোক সন্ন্যাসীদের সন্ধান নেওয়া দরকার বটে। রবিন, তুমি অতিপ্রাকৃত ঘটনায় বিশ্বাস করো? হঠাৎ এমন প্রশ্ন কেন? আরে বলো না বিশ্বাস করো কি না। কি করে বলবো? আমি কোনো অতিপ্রাকৃত অর্থাৎ অসম্ভব ঘটনা দেখিনি। কালকের ঘটনা কি অতিপ্রাকৃত নয়? না হতেও পারে। কেন? কালকের ঘটনার উপর রয়েছে গভীর রহস্যের আবরণ। এই আবরণ সরে গেলে হয়তো দেখা যাবে সমস্ত ব্যাপারটা অত্যন্ত স্বাভাবিক। অসম্ভব নয়, কিন্তু তুমি অতিপ্রাকৃতিক ঘটনায় বিশ্বাস করো না? এই বিজ্ঞানের যুগে বিশ্বাস করতে প্রবৃত্তি হয় না। কিন্তু আমার প্রবৃত্তি হয়। আশ্চর্য কি, লোকচরিত্র বিচিত্র। 4 সহোদরে প্রকৃতি 4 রকম হয়। রবিন, আমি অন্ধের মতো কোনো কিছুতেই বিশ্বাস করি না। এ বিশ্বে সর্বত্র যে রহস্যময় অজ্ঞাত শক্তি বাস করে, আমরা যদি তার সঠিক খবর রাখতে পারতুম তাহলে প্রত্যেক মানুষই হয়ে উঠত মহামানুষ। স্পিরিচুয়ালিজম নিয়ে তুমি কিছু পড়াশোনা করেছো? বিশেষভাবে নয়। এমন অনেক মানুষ আছেন যারা স্পর্শ না করেও ধাতুকে চুম্বকের মতো টেনে নিয়ে যেতে পারে। কেউ কেউ আবার আগুনের ওপর দিয়ে নগ্ন পদেও হাঁটতে পারে। হাজার হাজার লোক এ ব্যাপার সচক্ষে দেখেছে। তারা এসব শক্তি কেমন করে অর্জন করলে? ওহো, প্রশ্নের উত্তর আমি জানি না হেমন্ত। বিলাতের এক সাহেব গেল শতাব্দীতে সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছিলেন। তিনি তোমার আমার মতোই সাধারণ মানুষ, যোগী বা সাধু নন, কিন্তু তার ভিতরে আত্মপ্রকাশ করেছিল প্রকৃতির এক দুর্লভ শক্তি। এই জড়দেহ নিয়েই তিনি শূন্যে বিচরণ করতে পারতেন। ইউরোপের বড় বড় প্রসিদ্ধ লোকের সামনে তিনি শূন্য পথে ঘরের এক জানলা দিয়ে বেরিয়ে আর এক জানলা দিয়ে আবার ভিতরে এসে ঢুকেছিলেন। তোমার কথা শুনে বিস্মিত হচ্ছি। আমেরিকার পরীক্ষা ক্ষেত্রে নামজাদা ডাক্তাররা একত্র হয়ে এক সমাধিগ্রস্ত যোগীকে বৈজ্ঞানিক উপায়ে পরীক্ষা করে বলেছিলেন তার দেহে জীবনের কোনো লক্ষণই নেই, এমনকি তার হৃৎপিণ্ডের ক্রিয়াও পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। আধুনিক বিজ্ঞানের মতে যা মৃত্যুরই নামান্তর। কিন্তু তারপর সমাধিভঙ্গের সঙ্গে সঙ্গেই যোগীর দেহে জীবনের পূর্ণ লক্ষণ ফিরে এসেছিল। দেখেছো রবিন, তুমি যে বিজ্ঞানের দোহাই দিচ্ছ
বিশ্বব্যাপী রহস্যময় শক্তির কাছে সে কতখানি পঙ্গু। বিজ্ঞানের কাজই হচ্ছে বিশ্বব্যাপী রহস্যময় শক্তিকে মানুষের সামনে পূর্ণভাবে প্রকাশ করা। সুতরাং বিজ্ঞানের দোহাই দেব না কেন? কেবল বিজ্ঞানের দোহাই দিয়ে কোনো লাভ নেই ভাই। বিজ্ঞানের সত্যিকারের ভক্ত নিজের চোখ আর মন সর্বদাই খোলা রাখেন। ভারতবর্ষের অনেক যোগী যে ভ্রুপতিত হয়ে সমাধিগ্রস্ত হয়ে 30-40 দিন কাটিয়েছেন, শত শত প্রত্যক্ষদর্শী তার সাক্ষ্য দিতে পারেন। একবার ভেবে দেখো দেখি, চারিদিক অন্ধকার, সমস্ত দেহ ঘিরে বিরাজ করছে ছিদ্রহীন পাতালের মাটি, আর সেই দেহ সমাধিগ্রস্ত, অর্থাৎ পঙ্গু, বিজ্ঞানের ভাষায় জীবনহীন। তারপর আলো নেই, বাতাস নেই, জল নেই, খাবার নেই, যার অভাবে জীব বাঁচে না। অন্তত একেলে বিজ্ঞান বলবে বাঁচা অসম্ভব। 30-40 দিন পরে সমাধি ভেঙে যোগী কেমন করে অক্ষত আর জীবন্ত দেহ নিয়ে আবার বেরিয়ে আসতে পারেন? কোন অজানা রহস্যময় শক্তির আশীর্বাদ কি তিনি লাভ করেছেন? এসব কি অতিপ্রাকৃত ঘটনা নয়? এসব চোখে দেখলেও কি বিশ্বাস করব না? বিজ্ঞান অর্থাৎ নব্য বিজ্ঞান এখনো শিশু। এই রহস্য সাগরে মগ্ন হওয়ার শক্তি সে অর্জন করেনি। কিন্তু প্রাচীন জগতের বিজ্ঞান এসব সত্য বলে জানত আর মানত, কারণ গভীর অনুসন্ধানের ফলে রহস্যলোকের চাবি একবার সে হস্তগত করতে পেরেছিল। আজ সে পুরনো চাবি হারিয়ে গিয়েছে। তোমাদের নতুন চাবি দরজায় আর লাগছে না। তোমার হঠাৎ এই বক্তৃতার কারণ কি হেমন্ত? কালকের ব্যাপারের মধ্যে তুমি কি অতিপ্রাকৃত কোনো কিছুর খোঁজ পেয়েছো? খোঁজ আমি কিছুই পাইনি, তবে আপাতত কালকের ঘটনাগুলোকে অসাধারণ বলতে পারি বটে। হয়তো তোমার অনুমানে ঠিক, রহস্যের আবরণ সরিয়ে নিলে কালকের ঘটনাগুলো খুবই সাধারণ হয়ে পড়বে। হেমন্ত মুখ বন্ধ করে খুলল খবরের কাগজ। রবিন মধুর উদ্দেশ্যে চেঁচিয়ে আরেক পেয়ালা চা পান করবার ইচ্ছে প্রকাশ করল। রবিন চা পান করছে। হেমন্ত হঠাৎ অভিভূত কণ্ঠে বলে উঠল, কি সর্বনাশ, কি সর্বনাশ! চায়ের পেয়ালা নামিয়ে রেখে রবিন জিজ্ঞাসুভাবে বন্ধুর মুখের পানে তাকিয়ে রইল। হেমন্ত খবরের কাগজ থেকে চোখ না তুলেই বলল, রবিন, কাগজে কালকের ঘটনাগুলো বেরিয়েছে। আমাদের পক্ষে ও তো পুরনো খবর, এর জন্য তোমার এতটা অভিভূত হওয়ার কারণ নেই। না, আমি অভিভূত হয়েছি আর একটা খবর পড়ে। অবনীবাবুর হত্যাকারী কাল রাত্রে আরেক জায়গাতেও আর একটা হত্যানাট্যে অভিনয় করেছে। বলো কি, বলো কি? শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিভীষণের জাগরণের 2য় পর্ব। গল্পটি যদি ভালো লেগে থাকে গল্পটি অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের সপ্তাহে এর 3য় পর্ব নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভয় পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। ধন্যবাদ।